কি করে হলো সব খুলে বলো। আমি আনিকাকে রাতের ঘটনা, হাসপাতালে আসা এবং সবশেষ নার্সের কথাটা বললাম। নার্সের কথা শুনে আনিকা রেখে যায়, বলে, তুমি একটু বসো, আমি সব ঠিক করে দিয়ে আসি। আমি কিছুক্ষণ বসে রইলাম। একটু পর আনিকা এসে বলল, সব ঠিক আছে, তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাবা আর পুরো 2 সপ্তাহ রেস্টে থাকবা। এতদিন রেস্টে থাকতে পারবো না। কেন? শোনো, আমি 2টা কোচিং, একটা প্রাইভেট পড়াই। আমি যদি 2 সপ্তাহ এসব বন্ধ রাখি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি? আমি এখানে মেসে থাকি। মেসে ভাড়া খাওয়া আর আমাদের ফ্যামিলি মেম্বার 6 জন। আব্বার একটা ছোটো জুতার দোকান, সেটা দিয়ে চলে না। তাই আমি এখানে গাদার মতো খেটে খুঁটে কিছু টাকা ইনকাম করে বাড়িতে পাঠাই। এখন যদি 2 সপ্তাহ এসব বন্ধ রাখি তাহলে কি অবস্থা হবে? আনিকা উঠে আমার কাছে এসে বসে আমার হাত ধরলো। ঈশান, তোমার সমস্যা আমার সমস্যা। আমি তোমাকে ভালোবাসি, তুমি বাসো না? বাসি, কিন্তু কিন্তু কি? তোমার না একটা বয়ফ্রেন্ড আছে? তার সাথে তো আমি 2 মাস আগে ব্রেকআপ করেছি। ও, খুব ভালো। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। হুম। তুমি কোনো টেনশন করো না, তুমি 2 সপ্তাহ রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো? আচ্ছা, তুমি তো বললা তোমাকে 3 জন মারলো, কেন মারলো সেটা বললা না? তোমার বোন শারমিনের কারণে। অবশ্য তার এখানে কোনো দোষ নেই। তার সাথে সকালে কথা বলছিলাম, সেটা 3 জনের চোখে ভালো লাগেনি। শারমিন এখানে জড়িত আছে, তার খবর আছে। তাকে ফোন দিবা না, তার এখানে কোনো দোষ নেই। ওকে, তোমার মোবাইলটা দাও। গতকাল রাতে ভেঙে গেছে। এখন কি করবা? ফাহিমকে দিয়ে নতুন মোবাইল কিনবো। জানো আমার এখন কি মন চাচ্ছে? কি মন চাচ্ছে? এখানে তোমার সাথে বসে সারাদিন কথা বলতে। আমারও মন চাচ্ছে। চলো তোমাকে বাসায় নিয়ে আসি। তুমি যাবা? চলো তাহলে। আর শোনো, তোমার আর আমার কোনো বিল দিতে হবে না। আমি ওটা আস্তে আস্তে বের হচ্ছি, এমন সময় আবার আনিকা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি ঈশান, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। না, কখনো না। আমি জানতাম। এবার ছাড়ো, ব্যথা লাগছে। তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও, আমি আসছি। ওকে। এই বলে আনিকা আমাকে ছেড়ে দেয়। আমি বাইরে বেরিয়ে আসি ফাহিমের কাছে। ফাহিম আমাকে ভালো করে দেখছে। আমি বললাম, কি দেখছিস এরকমভাবে? দেখছি তুই ঠিক আছিস কিনা। ঠিক আছে মানে? তুই এতক্ষণ ডক্টরের চেম্বারে কি করে থাকলি? কেন, কি হয়েছে? আর বলিস না, তুই ভিতরে যাওয়ার একটু পর ডক্টর বেরিয়ে আসলো, এসে নার্সকে ডেকে আনলো, এনে দিল এক ধমক, যে কেউ ভয় পেয়ে যাবে। তারপর আমাকে ডাকলো এবং আমার কাছে মাপ চাওয়ালো। পরে রিসেপশনে গিয়ে কি যেন বলল, তারপর আবার চেম্বারে ঢুকে গেল। এতক্ষণ পুরো হসপিটাল নিস্তব্ধ ছিল। ডক্টর অনেক জেদি, কিন্তু তার এরকম করা ঠিক হয়নি। বিল দিতে হবে না? না, ডক্টর আমাদের সাথে বাসায় যাবে। এই ডক্টর? না দোস্ত, না দোস্ত। আরে টেনশন করিস কেন, আমি আছি না। তোরা দুজন প্রেম করস? আল্লাহ জানে তুই এই মেয়েরে কেমনে কন্ট্রোল করবি। ওই দেখ, সে আসছে। চুপ। আনিকা এসে বলল, তাহলে চলো। আনিকা মুখে নেকআপ চারে এসেছে। এর থেকে কেন জানি আমার একটু ভালো লাগলো না। চলো নিচে গিয়ে দেখি আনিকার পার্সোনাল গাড়ি আছে। গাড়ির ড্রাইভার একজন ইয়াং বয়সের ছেলে। এটা দেখে আমার ভালো লাগলো না। যাই হোক, গাড়িতে বসলাম। আমার পাশে আনিকা বসলো। এতক্ষণ হাঁটার পর আমাকে ক্লান্তি ঘিরে ধরলো। আমি গাড়ির সিটে বসে মাথাটা এলে দিলাম। আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে গেলাম। চোখ খুলে দেখি আনিকা আমাকে ডাকছে। ফাহিম বলল, দোস্ত বাসায় চলে এসেছি। নামার সময় আনিকা আমাকে হেল্প করলো। আস্তে আস্তে হেঁটে রুমে গেলাম, গিয়ে বিছানায় শুইলাম। আমার পাশে আনিকা বসলো। আমাদের থেকে ফাহিম বাইরে চলে যায়। এটা তোমার জন্য। কি? মোবাইল। তোমাকে কে বলেছে মোবাইল কিনতে? কেউ না। তাহলে কেন কিনলে? ভালোবাসি বলে। এখানে আমার কিছু বলার নেই। আনিকা আমাকে ভালোবাসে বলে কিনে দিল। এখানে ফিরিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে। আর শোনো, আমি তোমাকে ওষুধ খাওয়ার সময় হলে কল দেব। তোমার এত কষ্ট করতে হবে না, তুমি ভুলে যাও। না, আমি তোমাকে কল দিব। ওকে। আমি আনিকার স্কার্ট ধরে নেকাবের মতো করে বললাম, তোমাকে নেকাবে অবস্থায় বেশি সুন্দর লাগে। সত্যি? আনিকা সুন্দর করে নেকাব পরে বলে, এবার ঠিক আছে। তাহলে আমি যাই। যাও। এই বলে আনিকা চলে যায়। আনিকা চলে গেলে ফাহিম এসে বলল, সব ঠিকঠাক তো? এখন বল, 3 ছেলের কি করবি?
তুই আগামীকাল গিয়ে 3টের খুঁজে বের করবি, তারপর কলেজের বিপিরে সব বলবি, দেখ তারা কি করে। আর আগামীকাল গিয়ে ফার্স্ট ইয়ারের যে বেস্টটা আমি পড়াই তাদের বলবি 2 সপ্তাহ তাদের বন্ধ, অথবা শারমিন ফোন দিলে শারমিনকে বলতে পারিস। ওকে। আমার সব ক্লান্তি এসে ঘিরে ধরলো, আমি দিলাম এক ঘুমে বিকাল উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, করে আনিকার কাছে কল দিলাম, সাথে সাথে রিসিভ করে বলল ঘুম হয়েছে? আনিকা ওষুধের নাম বললো, সেগুলো খেয়ে নিলাম। এভাবে প্রতিদিন আনিকা টাইম টু টাইম কল দিয়ে আমাকে ওষুধ খাওয়াতো, একদিন কি এক বেলাও মিস হয়নি। আনিকার প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। টাইম টু টাইম ওষুধ খাওয়ার পর 10 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। এই কয়েকদিনে আনিকা আমার কাছে 5 বার এসে দেখে যায়। আমি আবার আগের মতো কোচিং প্রাইভেট পড়াতে শুরু করি। আমাকে যে মারলেও ছেলেগুলো তাদের বিচার হয়েছে। বিপিরে বলার পর বিপি চর তাপড় দিয়ে মিলাই দিল। এতে আমার শরীরের রাগও কমলো না, ফাহিমেরও না। তে আমাদের ব্রেসের কয়েকজনকে নিয়ে রাতের বেলা 3টার ইচ্ছা মতো গণ তুলে দিলাম। সবাই মুখোশ পড়া ছিল, তাই কে মারলো কেউ কিছু বলতে পারলো না। এরই মধ্যে বাড়ি থেকে মৃত্যুর সংবাদ আসলো, দাদা মারা গেছে। সংবাদ আসলো রাতে। আমি ঠিক করলাম রাতে বাড়ি যাব। দাদা ছোটোবেলায় আমাকে খুব আদর করতো। দাদার মৃত্যুর সংবাদ শুনে আমার ভিতর থেকে কান্না চলে আসে। আমি আনিকাকে কল দিলাম, আসসালামু আলাইকুম, কি করো? কিছু না, শুয়ে আছি। আমার দাদা মারা গেছে, আমি গ্রামের বাড়ি যাচ্ছি। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। কেঁদো না, মানুষকে তো একদিন মরতেই হবে। তুমি এখন কোথায় আছো? বাসায় রেডি হচ্ছি, ফাহিম যাবে আমার সাথে। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। তোমার আশা লাগবে না, আমি তোমাকে পরে ফোন দেব। ঈশান, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে আনিকা ফোন কেটে দিল। আমি আর ফাহিম রাস্তায় গিয়ে অপেক্ষা করতে লাগলাম। একটু পর আনিকা গাড়ি আসলো। আনিকা গাড়ি থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। আনিকা বোরকাও পরে নাই, স্কার্টও বাঁধে নাই, ওড়না পেঁচিয়ে চলে এসেছে। ফাহিম আনিকাকে এই অবস্থা দেখে সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয়। আনিকার এই কাজটা আমার একটু ভালো লাগলো না। ভাবলাম পরে এই বিষয়ে কথা বলবো। আমি ছেড়ে দিয়ে বললাম, তুমি কোনো টেনশন করো না। তুমি কতদিন থাকবা? জানি না। ওকে, তাহলে কিন্তু কল দিবা। ওকে, তাহলে যাই। আনিকা গাড়িতে উঠে চলে গেল। আমি আর ফাহিম বাড়ি যাই। সেখানে সব করে আসতে 2 দিন সময় লাগে। আমি এসে আগের মতো প্রাইভেট কোচিং শুরু করি। আমি খেয়াল করছি ফাহিম আর শারমিনের মধ্যে ভালোই চলছে, কিন্তু ফাহিম সবসময় বিষণ্ণ হয়ে থাকতো শারমিনকে হারানোর ভয়ে। এ দেখে আমি বুঝতে পারছি আমি আনিকাকে ভিতর থেকে ভালোবাসি। সে ভালোবাসা এত সহজে ছিন্ন করা যাবে না। এভাবে 1 মাস চলে যায়। 1 মাসের মাথায় আমার প্রচণ্ড মাথা ব্যথা ওঠে, কারণ আজকে শরীরের উপর দিয়ে বেশি পরিশ্রম গেছে, তাই মাথা ব্যথা উঠছে। তখন বিকাল 5টা। আমি একটা কোচিং করাচ্ছি। এমন সময় আনিকা সোজা ভিডিও কল দিল। আমি বাইরে বের হয়ে রিসিভ করলাম। তোমাকে এমন দেখাচ্ছে কেন? প্রচণ্ড মাথা ব্যথা করছে। কোথায় তুমি? কলেজে। শোনো, আমি কলেজে আশেপাশে আছি। তোমাকে আমি একটা রেস্টুরেন্টে ঠিকানা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। ওকে, লাভ ইউ। লাভ ইউ টু। আমি কোচিং ছুটি দিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। গিয়ে দেখি সে এখনও আসেনি। আমি একটা সিটে বসে অপেক্ষা করতে লাগলাম। একটু পর দেখলাম আনিকা এসছে। আমার আনিকাকে দেখি রাগ উঠেছে, কারণ আনিকার মুখে নাই কোনো মেকআপ আর টায়ার একটা বোরকা পড়েছে, যা দেখে আমার পুরো মেজাজ গরম হয়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করে হাসি মুখে নিয়ে বললাম, আসছো তুমি? তোমার কি আগের সমস্যা? আমি টেবিলে মাথা নিচু করে বসে রইলাম। তার সাথে কথা বলতে ভালো লাগছে না। সে অন্তত মেকআপটা দিয়ে আসতো। তোমাকে সিটি স্ক্যান করাতে হবে। এই বলে আনিকা আমার মাথাটা হাতিয়ে দিচ্ছে। আমার খুব লাগছে। এভাবে 10 মিনিট মাথা হাতিয়ে দিল। আমার এখন অনেক ভালো লাগছে। আমি ইচ্ছে করে প্রশংসা করলাম না, কারণ সে আমার কথা শুনেনি। ভালো লাগছে? আনিকা এই পাশ থেকে উঠে আমার পাশে আসলো। আমার পাশে বসে আমার মাথাটা হাতিয়ে দিচ্ছে। এভাবে আরও 10 মিনিট মাথা হাতিয়ে দিল। আমি মাথা উঠালাম। মাথা ব্যথা অনেকটা কমে গেছে। দাও, আর একটু মাথাটা হাতিয়ে দিই, ভালো লাগবে। না, আপাতত চলবে। ওকে। আসলে মাথা ব্যথা অনেকটা কমে গেছে, তাই প্রশংসা না করে পারলাম না। বিয়ের পর কিন্তু কিছু করো আর না করো, এভাবে মাথা কিন্তু হাতিয়ে দিতেই হবে। আমার মাথা বানানো ভালো লাগে? থ্যাঙ্কস। আমাকে কোনো সময় থ্যাঙ্কস দিবা না, দরকার হলে বকা দেবা, তবুও থ্যাঙ্কস দিবা না। ওকে। শোনো, একটা কফি খাও, ভালো লাগবে। ওকে। আনিকা, তুমি কিন্তু আমার একটা কথা মানোনি। কি কথা? এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাজে ব্যস্ত থাকি তো মিস্টেক হতে পারে। নেকআপ? ও, মনেই থাকে না। আর সাথে সাথে নেকআপ লাগিয়ে ফেললো। ঠিক আছে, সাথে তোমার আরও 2টা কাজ করতে হবে। কি কি? তোমাকে আরও লুজ বোরকা পরতে হবে, আর তোমার ড্রাইভারকে বাদ দিতে হবে। মেয়ে ড্রাইভার দেখো পাও কি না।
ওকে, দেখা যাক। মুখটা কালো করে বলল, তুমি রাগ করছো? না। দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আর আমি একসাথে সারা জীবন থাকি, আমার স্বপ্নের মতো করে তোমাকে সাজাতে। এখন যদি তুমি আমাকে সে সুযোগ না দাও তাহলে তো হচ্ছে না। আনিকা ব্যাগ থেকে একটা বড়ি বের করলো, দিয়ে বলল, এখন বাসায় গিয়ে কিছু খেয়ে এটা খাবে। ওকে, তুমি চলে যাচ্ছ? আর একটু বসো, কফি তো খাওয়া হলো না। তুমি খাও, আমি গেলাম। আনিকাও বুঝতে পারছে ঈশানকে ছাড়া আনিকার জীবন অচল। ঈশানকে আনিকা ভেতর থেকে ভালোবেসে ফেলেছে। ওই আশিকের ক্ষেত্রে এরকম ছিল না, কিন্তু ঈশানের প্রতি যেমন অনুভূতি তেমন ছিল না সেটা। আনিকা ইচ্ছে করেই ঈশানের সাথে এরকম করছে, কারণ আনিকা ঈশানকে পরীক্ষা করছে। আনিকা যুক্তিটা এইভাবে দিয়েছে, ঈশান আমাকে ভালোবাসে, আমি ঈশানকে ভালোবাসি। ঈশান চাইবে না আমি পর্দা না করি, সে চাইবে না আমি অন্য একটা ছেলের সাথে ঘুরি, সে চাইবে আমি সব সময় তার কথা শুনি আর তার কথা মতোই চলি। এখন যদি আমি ঈশানের কথা না শুনি তাহলে ঈশান রাগ করবে। এই রাগ করার মানে ঈশান আমাকে ভেতর থেকে ভালোবাসে। এখন যদি ঈশান রাগ না করে তার মানে ঈশানের মন থেকে আনিকা উঠে যাচ্ছে। ঈশান মনে মনে ভাববে আনিকা থাকুক আনিকার মতো আর আমি থাকি আমার মতো। তারপর আস্তে আস্তে কয়েকদিন যাওয়ার পর দুজনের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর ঈশান যদি আনিকাকে মন থেকে ভালোবাসে তাহলে যত কষ্টই হোক আনিকাকে নিজের কাছে আগলে রাখবে। এখন যদি নিজেকে কঠোর হতে হয় তাহলে ঈশান তাই করবে। এইভাবে আনিকা যুক্তি দিল ঈশানকে পরীক্ষা করার জন্য, কারণ আনিকা চায় না আশিকের মতো ঈশানকে হারাতে। ঈশানের সামনে গেলে আনিকা ইচ্ছে করে নেকআপ খুলে যায়। অন্য যে কোনো সময় আনিকা নেকআপ পরে থাকে। আর আনিকা নতুন ড্রাইভার দেখে ফেলেছে আর কয়েকটা লুজ বোরকা যেগুলো ঈশানের ভালো লাগে সেগুলো কিনে রাখছে। আনিকা বিকালে ঈশানের কাছ থেকে এসে রুমে বসে আছে। এমন সময় শারমিন আনিকাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আনিকা বলল, তোর কি হয়েছে? এত খুশি লাগতেছে কেন? ফাহিম না আমাকে ভালোবাসে। তুই কেমন করে বুঝলি ফাহিম তোকে ভালোবাসে? তার কথাবার্তা, আচার আচরণ আর সব সময় আমাকে কেয়ার করে। ভালো, তাহলে বিয়ে দিয়ে দে। দিয়ে দে না, করছে কে? সত্যি? হুম। দাঁড়া, তোরে দেখাচ্ছি মজা। এই বলে আনিকা জোরে জোরে মা মা বলে ডাকতে লাগলো। শারমিন আনিকার মুখে হাত দিয়ে ধরলো, বলল, আপু ডাকিস না, মাকে ডাকিস না। ওকে ওকে, আর ডাকবো না, এখন তো বকছে। আর শারমিন মুখ ছেড়ে দেয়। আনিকা আবারও বলল, দোয়া কর আগে ঈশানের সাথে আমার বিয়ে হোক, তারপর তুই যাকে বলবি তার সাথে তোর বিয়ে দিব। সত্যি? এমন সময় আনিকার মা ঘরে প্রবেশ করলো। প্রবেশ করে বলল, শারমিন, তুই একটু ঘরে যা তো, আনিকার সাথে আমার কথা আছে। আমি শুনি। না, ঘরে যা। শারমিন চলে যায়। মা, তুই কি বিয়ে করবি না? করব। তাহলে তুই কিছু বলছিস না কেন? কি বলতাম? দেখ, তোর জন্য এখন অনেক সম্বন্ধ আসছে, আর কদিন পর কি এমন সম্বন্ধ আসবে? দেখ মা, সামনে শুক্রবার তোকে দেখতে আসবে, না করিস না। কিন্তু মা, আমার একজন পছন্দের মানুষ আছে। তাহলে তো সেটা খুশির খবর। ছেলেটা কে? শারমিনের কলেজে 3rd ইয়ারে পড়ে। তাহলে ছেলেটাকে একদিন বাড়ি নিয়ে আয়। ওকে মা। আনিকার মা চলে যায়। আনিকার মা চলে গেলে শারমিন আবারও আনিকার কাছে আসে, এসে বলল, আপু মা কি বললো রে? বললো ঈশানকে বাড়িতে নিয়ে আসতে। তাহলে আপু তোদের বিয়ে হচ্ছে? না রে, এখনো বলতে পারি না, দোয়া কর যাতে বিয়েটা হয়ে যায়। ঈশানের বাড়ি থেকে কি হ্যাঁ বলেছে? তুই কি তার বাবা মার সাথে দেখা করেছ? না, এই বিষয়ে তার সাথে কথা বলবো। আপু তুই আমার একটা উপকার করবি। কি উপকার? তুই ঈশান ভাইকে জিজ্ঞাসা করবি ফাহিম আমাকে মন থেকে ভালোবাসে কিনা। ওকে, জিজ্ঞাসা করব না। তাহলে আমি যাই। ওকে যা। আনিকা শুয়ে শুয়ে ভাবছে ঈশান এখনো কল দিচ্ছে না কেন। প্রতিদিন তো এই সময় কল দেয়, তাহলে কি ঈশান রাগ করেছে? এত তাড়াতাড়ি তো রাগ করার কথা না। আনিকা নিজেই কল দিল, ধরছে না। 3বারের বার কল ধরলো। ফোন ওঠাতে দেরি হলো কেন? তুমি যেই বড় দিয়েছিলে সেটা খেয়ে ঘুমিয়ে গেছিলাম। এত তাড়াতাড়ি? আগামীকাল তো আমরা দুজন অবসর, চল না আমরা দুজন ঘুরতে যাই। কোথায়? কাল দেখা করলে জায়গা সিলেক্ট করব। ওকে। তাহলে আগামীকাল সকালে দেখা হচ্ছে। ওকে, এখন রাখি, অনেক ঘুম পাচ্ছে। লাভ ইউ। এই বলে আনিকা ফোন রেখে দিল। আনিকা ভাবছে কোনো ভুল করছে না তো সে। আনিকা আবার আগের মতো টাইট বোরকা নেকাব না পরে ঈশানের সামনে যাবে এবং দেখবে ঈশানের প্রতিক্রিয়া কি আসে। আমি সকালে ঘুম থেকে উঠি অনেক দেরিতে। উঠে দেখি ফাহিম ওয়াশরুমে।
আনিকা রাতে জানি কি বলেছিল মনে নেই, মনে পড়ছে কোথায় জানি ঘুরতে যাবে, কয়টা যাবে দোস্ত একটু পর এমনি ফোন দেবো নে। ফাহিম ওয়াশরুম থেকে আসলে আমি বললাম, দোস্ত শারমিনের সাথে কেমন চলছে? রাতে কি স্বপ্নে শারমিনকে দেখছস? ঘুম থেকে উঠেই শারমিনের কথা জিজ্ঞেস করছস? আরে না। ভালো। এখন কেমন জানি তার জন্য একটা মায়া কাজ করে, মন চায় খালি তার মুখটা দেখতে ইচ্ছে করে। এটাই ভালোবাসা। বাড়ি থেকে না বিয়ের জন্য বলছে, কি করব? শারমিনের কথা বলে দে, কিন্তু এখন না। দেখ ফাহিম, আনিকার বয়স কিন্তু বেশি, আগে তার বিয়ে হোক তারপর। বুঝছি, ওকে। শুন, শারমিন মেয়েটা কিন্তু অনেক ভালো, তাকে আবার আগেরটার মতো হারিয়ে ফেলিস না। যদি চলে যায়? যতটা সম্ভব তাকে বেশি সময় দিবি। ওকে। আমার মোবাইলে কল আসলো, দেখি বাড়ি থেকে ফোন আসলো। হ্যালো মা, কেমন আছো? ভালো। তুই কেমন আছিস? ভালো। তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোকে না মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে। মানে? মানে হলো তোর বাবার বন্ধু যে আবুল ভাই, তার একমাত্র মেয়ে তোকে পছন্দ করেছে। তার বাবা এবং মা গতকাল আমাদের বাড়িতে আসছে, এসে সব দেখে গেছে। তাদের তোকে পছন্দ হয়েছে এবং বাড়ি ঘরও। আর তোর বাপের আর আমার মেয়েকে অনেক ভালো লেগেছে। আমার মাঝে আকাশ ভেঙে পড়লো। মাসুম কি বলছে? না না, এই মেয়েকে চিনি না জানি না, বিয়ে ঠিক করে ফেলছে। আর এদিকে আনিকাকে নিয়ে গড় সংসার করার স্বপ্ন দেখছি। দেখো মা, তোমাকে আমি পরিষ্কার করে বলে দিই, আমার ঢাকায় একজন মেয়ে পছন্দ আছে, আর বিয়ে করলে আমি তাকেই করব। কিন্তু আমাকে তো বললি না। এই যখন বললাম, তোর বাপ যে বলেছে বিয়ে দিলে তোকে এই মেয়ের সাথে বিয়ে দিবে। সেটা বাবার চিন্তা ভাবনা। আর কিছুদিন পর আমি বললে তোমরা ঢাকায় এসে মেয়েকে দেখে যাবে, বিয়ের তারিখ ঠিক করে যাবে। তাহলে কি এই মেয়েকে না করে দিব? ডাইরেক্ট না করে দাও। আর একটু চিন্তা ভাবনা করে দেখ, মেয়ের বাবা স্বেচ্ছায় 5 লাখ টাকা যৌতুক দিতে রাজি হয়ে আছে। যৌতুক টৌতুক আমি বুঝি না, না করে দাও। এই বলে ফোন কেটে দিলাম। আমি ভাবছি অন্য চিন্তা, আগামীকালকে আনিকার ব্যবহার এরকম যদি প্রতিদিন হয় তাহলে তো হবে না। না হলে নাই, আনিকাকে ভালোবাসি, আনিকাকে বিয়ে করব, দরকার হলে তাকে কিডন্যাপ করব। আমার এরকম রাগারাগি দেখে ফাহিম বলল, দোস্ত কি হয়েছে, কোনো সমস্যা? না রে, বাড়ি থেকে আমার জন্য মেয়ে রেডি করে রাখছে, তাই আমি না করলাম। আনিকাকে যদি তোর বাড়ি থেকে পছন্দ না করে? সেটা সমস্যা নেই, বিয়ে করব আমি, ঘর সংসার করব আমি। মা বাবার পছন্দ না হলে আমি কি করব? ওকে দোস্ত। এমন সময় ফাহিমের মোবাইলে কে যেন কল। ফাহিম কথা বলার জন্য ব্যালকনিতে চায়। আমি আনিকাকে কল দিলাম, কল রিসিভ করলো। কি করো? আজকে না ঘুরতে যাব, রেডি হচ্ছি। কোথায় আসবো? আরে তোমার বাসার চৌরাস্তার মোড়ে যে রেস্টুরেন্ট আছে না, ওখানে। ওকে। তাড়াতাড়ি এসো। ওকে। ফোন রেখে রেডি হয়ে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে দেখে আনিকা এসে বসে রইল। আনিকাকে দেখে আমার মেজাজ পুরো গরম হয়ে যায়। মুখে নাই মেকআপ, টাইট বোরকা। আমি টেবিলে বসলাম। এবার রাগ কন্ট্রোল করতে পারলাম না। এসবের মানে কি আনিকা? কি স্যার? তুমি বুঝো না? সত্যি আমি বুঝতে পারছি না। আর তুমি রেগে যাচ্ছ কেন? তোমাকে না বললাম আমি মেকআপ পরতে ও লুজ বোরকা পরতে? ড্রাইভারকে তো চেঞ্জ করছোই না। দেখো, তোমাকে বুক করার ইচ্ছে থাকলে আমি কবেই তোমাকে বুক করতাম। আমি চাই তোমাকে সারা জীবন আগলে রাখতে। তুমি এসব কি বলছো? তুমি কি কিছু বুঝো না? আমার এরকমভাবে পড়তে ভালো লাগে না। আর ড্রাইভারকে আমি বাদ দিতে পারবো, কারণ ড্রাইভার অনেক আগে থেকে ড্রাইভারি করে। আমি আনিকার মুখ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে গেলাম। আনিকার চেহারা কোনো ভাবান্তর নেই, মনে হচ্ছে আমি এরকম করব সেই জন্য প্রস্তুত নিয়ে এসেছে। আমি আমার প্রিয় মানুষটা চাই না বিপদে দেখো। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? হুম। তাহলে আমার কথা মতো চলতেই তোমার সমস্যা কি? দেখো, আমরা দুজনকে কিস করছি। আনিকা কিছু বলছে না। আমি মনে মনে বলছি মাফ চেয়ে ফেলো, তাহলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। কিন্তু আনিকা কিছু বলছে না। আমি আবার বললাম, তাহলে তুমি তাকো তোমার মতো করে, আর আমি আমার মতো করে তাকিয়ে। এখানেই শেষ। এই বলে আমি চলে আসলাম। আনিকা পিছন থেকে একটা ডাকও দিল না। তাহলে কি এতদিন লোক দেখানো ছিল? কিন্তু আমাকে যে কিস করলো। আমি আনিকার কাজ করাবার কিছুই বুঝলাম না। কিন্তু সব তো শেষ। এখন কি করব আমি? কি করব আমি? তাকে ছাড়া থাকবো কিভাবে? আমি এটা কি করলাম? না না, ঠিক আছে, আমার কথা মতো না চললে এরকমই হবে। দূর, কি করব? মাপ চাইবো কি? না, মাপ চাইবো না, আর মানবো না। সে কি আমাকে ভালোবাসে না? তাহলে এতদিন এসব কি ছিল? আমার অবাক লাগছে। এতদিন তো যেভাবে চলেছে মনে হচ্ছে সে আমাকে ছাড়া বাঁচবে না। এখন বাড়িতে গিয়ে বলবো? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসি হেঁটে। অনেক কষ্টে দিনটা কাটালাম। সারাদিন আনিকা কল দিল না। আমি আনিকার কলের অপেক্ষায় বসে আছি। সে কল দিয়ে মাপ চাইলেও তো হয়ে যায়। এভাবে একটা সপ্তাহ চলে যায়। আমি কিছু বললাম না। একটা সপ্তাহ আমার কীভাবে যে গেল সেটা একমাত্র আল্লাহ জানে। আমি আর আনিকাকে ছাড়া পারছি না। তাই ঠিক করলাম আনিকার চেম্বারে গিয়ে নিজে মাফ চাইবো। সেদিন ছিল শনিবার।
আমি কলেজে বিকালের দিকে কোচিং করিয়ে আনিকার চেম্বারের উদ্দেশ্যে রওনা দিলাম। এমন সময় কোথা থেকে জানি এক মেয়ে এসে আমার পথ আটকালো। মেকআপ ঢাকা মুখ, লুজ বোরখা, মনে হচ্ছে পর্দাশীল কোনো মেয়ে। আমি বললাম, কে আপনি? আমার পথ ছাড়েন। কে আমি? আমি গলার স্বর শুনে চিনতে পারলাম আনিকা। তাহলে সে আমার কথা মতো চলেছে। যাক, আমি হার মানলাম না। আনিকা হার মানলো। মনে মনে ইয়েস, আমি জিতে গেছি। আনিকার সাথে একটু মজা করা যাক। সরি, কে আপনি? আপনাকে চিনতে পারলাম না। আমি অনিকা। ও ডক্টর, আপনি কেমন আছেন? আপনি কি মনে করে? কুত্তার বাচ্চা, তুই জানিস না? কি জানবো? সরি আনিকা, তুমি দেরি করে ফেলছো। আমার একটা গার্লফ্রেন্ড আছে। আনিকা রেগে গিয়ে আমার শার্টের কলার ধরে বলল, কোনটা তোর গার্লফ্রেন্ড? দেখা, তাকে এখানে আন। আমি বুঝতে পারলাম আনিকা অনেক রেগে গেছে। আমি দূরের একটা মেয়েকে দেখিয়ে দিয়ে বললাম, ওইটা আমার মিস্টার সুইট গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড দেখুক, আমি তার গার্লফ্রেন্ডকে কি করি? এই বলে আনিকা তার মেকআপ নিচে নামিয়ে সোজা আমাকে লিপ কিস করে বসলো। আমি আর আনিকা 30 সেকেন্ড এভাবে ছিলাম। কলেজের সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন কলেজের সবাই 30 সেকেন্ডের একটা লাইভ দেখলো। এটা কি করলে তুমি? সারা জীবনের জন্য তোকে আমার করে নিলাম। আমি তো সারা জীবন তোমারই ছিলাম। আমি জানি। তাহলে গত এক সপ্তাহে এসব কি ছিল? তোমাকে পরীক্ষা করছিলাম, আর তুমি সে পরীক্ষায় পাশ করেছো। তাহলে এতদিন তোমার এগুলো সাধারণ নাটক ছিল? কেন এরকম করলা? বললাম তো পরীক্ষা করছি। তোমরা পরীক্ষা করো? তোমরা পারো বটে। অনেকদিন ধরে তোমাকে জড়িয়ে ধরি না, এখন আমাকে জড়িয়ে ধরো। আমি আনিকাকে জড়িয়ে ধরলাম। আনিকা কেঁদে দেয়। কাঁদছো কেন? এটা সুখের কান্না। কেঁদো না। বলো, সারা জীবন আমাকে এইভাবে বুকের ভিতর আগলে রাখবে? সারা জীবন তোমাকে কিভাবে বুকের ভিতর আগলে রাখবো? আনিকা আস্তে আস্তে আমাকে ছেড়ে দেয়। চলো এখন তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আজ না, অন্যদিন। এখন তুমি আমার সাথে যাবা। ওকে। তারপর দুজনের হাত ধরে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসলাম। এসে দুজনে একটা রিক্সায় উঠলাম। রিক্সা গিয়ে তাদের বাড়ির সামনে নামলো। রিক্সায় যতক্ষণ ছিলাম আনিকা আমার হাত শক্ত করে ধরে রাখলো। আনিকা আমাকে বাড়িতে নিয়ে যায়, নিয়ে ড্রয়িং রুমে বসিয়ে বলল, তুমি বসো। না না, তুমি আমাকে ছেড়ে যেও না। ঈশান, এটা আমাদের বাসা, এখানে ভয় পাওয়ার কিছু আছে? তবুও তুমি আমার সাথে থাকো। ওকে। আনিকা জোরে শারমিন বলে ডাক দিল। শারমিন আমাকে নিচে থেকে এসে বলল, ঈশান ভাইয়া, আপনি আপনি আমাদের বাসায়? বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাসও হবে না। তুই তোর ভাইয়ের সাথে থাক, তোর ভাই ভয় পাচ্ছে। আমি ড্রেস চেঞ্জ করে আসি। ভাই, আপনি না একটা ভূত। তাহলে ফাহিম হলো বিথুর ডিম? ফাহিমকে বলছেন কেন? সে তো অনেক সাহসী। সাহসী না, পরে আসতো একটা বিথু। ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া। ভূত বললাম আমি আপনাকে, আর আপনি বললেন ফাহিমকে। তাহলে তুমিও বিথু? না না, তাহলে কে? আপনি ভূত। আনিকার মা এসে বলল, কে ভীতু? আন্টি ফাহিম। না না, আমি ভূত। ফাহিম কে? কেউ না। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি দাঁড়িয়ে বললাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো বাবা? ভালো। যা তো আনিকাকে বল ঈশানের জন্য খাবার নিয়ে আসতে। শারমিন চলে গেল। আনিকার মা বলল, বাবা শোনো, তোমাকে কিছু কথা বলি। আনিকাকে তুমি কন্ট্রোলে রাখতে পারবা? এই মেয়ে কিন্তু অনেক জেদি। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি। আনিকাকে অনেক ছেলে দেখতে আসছে, কাউকে সে পছন্দ করেনি, অবশেষে তোমাকে সে পছন্দ করেছে। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি। থ্যাঙ্কস। এখন বলো তোমার বাবা মাকে কবে নিয়ে আসবা? আনিকার সাথে কথা বলে নেই। ওকে। তোমার আঙ্কেল বাইরে গেছে। তোমার বাবা কি করে? ছোট একটা জুতার দোকান চালায়। তুমি কি করো? পড়ালেখা। তুমি তাকে এখন বিয়ে করতে চাচ্ছ? সেটা আনিকার উপর নির্ভর করছে। এখন সে যখন বলে সে যদি এখন করবে তাহলে আমার সমস্যা নেই, আর যদি বলে আরও 2 বছর, সেটাও সমস্যা নেই। তোমার কথা আমার ভালো লাগলো। থ্যাঙ্কস। আনিকা খাবার নিয়ে আসলো। আনিকা নতুন কাপড় পরলো। সে যে কাপড় পরুক না কেন, আনিকাকে অনেক সুন্দর দেখে। আনিকা আমার সামনে খাবার দিল। আনিকার মা বলল, তাহলে তারা দুজন সিদ্ধান্ত নেয় কি করবি। ওকে, তুমি যাও। তোমাকে তো দারুণ সুন্দরী দেখাচ্ছে। সত্যি তোমার এই ড্রেস ভালো লাগছে? তুমি যেই ড্রেস পরো না কেন, সবই আমার কাছে ভালো লাগে। থ্যাঙ্কস বলবো, শুধু বলবো আমি তোমাকে ভালোবাসি। আমি জানি। এখন বলো, মার সাথে তোমার কি কথা হয়েছে? বলছে তোমাকে এখন বিয়ে করবো না পরে। তুমি কি বলো? সেটা তোমার উপর নির্ভর করে। দেখো, আমার এখনও কোনো স্থায়ী উপার্জনের পথ নেই। সেটা হতে আরও কমপক্ষে 2 থেকে 3 বছর লাগবে। তুমি যদি চাও তাহলে
3 বছর পরে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই, সেটা এখন তোমার উপর। আনিকা কিছু বলছে না, মনে হচ্ছে ভাবনায় ডুবে আছে। কিছুক্ষণ পর বলল, আচ্ছা শোনো, তুমি আমাকে এই 2 মাসের ভিতর বিয়ে করবা। কিভাবে করবা জানি না, যদি বাড়ি থেকে রাজি না হয় তাহলে পালিয়ে বিয়ে করবা। সত্যি বলছো? তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমার পাশে থাকবা। ওকে, এখন বলো কবে বাবা মাকে নিয়ে আসবো? আগামী সপ্তাহে নিয়ে আসো। ওকে, দেখা যাক। তাহলে আমি উঠি। আমার রুমটা দেখে যাও। না, আরেকদিন দেখবো। না না, এখন চলো। আনিকা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তার রুমে। আমি আনিকার রুম দেখে অবাক হয়ে যাই। রুম কি সুন্দর করে সাজানো, যেন এখানে কোনো রানী থাকে। তুমি তো আমার রানীই। কিন্তু না, শারমিন এসে সব ফাঁস করে দিল। ভাই, অবাক হবেন না। আপনি আসবেন দেখে আপু রুম পরিষ্কার করেছে। আপু যেভাবে থাকে আপনি দেখে বমি করে দিবেন। ও একটু বলে দিল এক দৌড়। আমি আনিকার দিকে তাকালাম, আনিকা আমার দিকে তাকালো। আনিকা বলল, সারাদিন তো কাজে ব্যস্ত থাকি, তাই এত পরিষ্কার করতে পারি না। তুমি যে আমার জন্য এত কষ্ট করে রুম ঠিক করেছো, এতেই আমি খুশি। থ্যাঙ্কস। ওকে, তাহলে আমি যাই। আমি আনিকার মার সাথে দেখা করে বাসায় আসলাম। এসে বাড়িতে কল দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো মা? ভালো, তুই কেমন? ভালো। আগামী শুক্রবার তোমরা ঢাকায় আসো। তুই ওই মেয়েকেই বিয়ে করবি? হ্যাঁ। আচ্ছা, আমরা আসবো। ওকে, শুক্রবার দুপুরের দিকে আসবা। আচ্ছা। আমি ফোন কেটে দিলাম। এভাবে একটা সপ্তাহ চলে যায়। এক সপ্তাহে আমার 3 বছরের ইনকাম হাতে আসলো, দেখি মাত্র 2,50,000 টাকা। একেবারে হতাশ হলাম। সব আমি আমার ফ্যামিলিকে দিলাম। যাই হোক, ফ্যামিলি মানে আমি, তাদের সুখ মানে আমার সুখ। এখন নিজের জন্য কিছু নেই, হায়রে কপাল। ফ্যামিলিকে না দিয়ে যদি সব আমার হাতে থাকতো তাহলে হয়তো 10 থেকে 15 লাখ টাকা থাকতো। কেননা আমি গাদার মতো খাচ্ছি আমার পরিবারের জন্য। যাই হোক, তারা আমার মা বাবা। সেদিন ছিল শুক্রবার, দুপুরের দিকে তারা আসছে মা বাবা, ছোট বোন যেটার এখনও বিয়ে হয় নাই, আর এক চাচা চাচি আসছে। আমি তাদের আনিকার বাড়িতে নিয়ে গেলাম। এতক্ষণে মা আর বাবা আমাকে অনেক কথা বলে তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে, কিন্তু কে শুনে কার কথা? আনিকার বাবা মা এসে তাদের ভিতর নিয়ে যায়। আমি আমার ছোট বোন সুবর্ণাকে নিয়ে আনিকার রুমে যাই। গিয়ে দেখি আনিকা আর শারমিন বসে আছে। আমি সুবর্ণার সাথে শারমিনকে আর আনিকাকে পরিচয় করে দিলাম। শারমিন আর সুবর্ণা সেম বয়সের। আমি বললাম, শারমিন, তুমি সুবর্ণাকে বাড়িটা একটু দেখাও। ওকে সুবর্ণ, চলো। তারা দুজন বাইরে। আমি বললাম আনিকাকে, আনিকা, তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শোনো। বলো। আমার কেমন যেন ভয় করছে। দেখো, আমি আমার মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করছি না, তাই তারা তোমার অনেক দোষ ধরবে, বিশেষ করে তোমার বয়স বেশি সেই জন্য। কিন্তু তুমি ঘাবড়ে যাবে না, সব সময় আমি তোমার পাশে আছি। আমি আনিকার হাত ধরে বললাম, এই 2 হাত কোনোভাবে ছিন্ন হবে না মৃত্যুর আগ পর্যন্ত। আমি জানি, কিন্তু এখন আমার ভয় করছে। যদি তোমার মা বাবা আমাকে পছন্দ না করে? পছন্দ করবে, মিথ্যে কথা বললাম। জানি আনিকাকে কেউ পছন্দ করবে না, কারণ তার বয়স বেশি। মিথ্যে কথা বলে তাকে সাহস দিলাম। তাই যেন হয়। তুমি কিন্তু আমার পাশে থাকবা। ওকে, তুমি রেডি হয়ে আসো, আমি যাই। আমি আমার ডিসিশন নিয়ে রাখছি। আমি নিচে এসে এক সোফায় বসলাম বাবার সাথে। একটু পর আনিকা আসলো। আনিকা এসে সবাইকে শরবত দিল, আমাকেও দিল। বাহ, মেয়ে তো দারুণ সুন্দরী। নাম কি তোমার মা? আন্টি অনিকা। তুমি কি করো মা? আঙ্কেল, আমি ডাক্তারি করি। ভালো। আচ্ছা মা, তোমার বয়স কত? আমি মনে মনে এই খাইছে। 26 বছর, মেয়ের বয়স 26। মা বাবার দুজনের মুখের হাসি উঠে গেল, তাদের মুখে ঘৃণার মতো ছড়িয়ে পড়লো। আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো। মা বাবা দুজনেই। মা বলল, ভালো, কিন্তু ঈশানের বয়স তো মাত্র 23। এখন তো এরকম হয়েই থাকে। না, এরকম বয়স্ক মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না। ঈশানের তো মেয়েকে পছন্দ। তো কি হয়েছে, এই বিয়ে হবে না। ঈশানের মা, চলো। ঈশানের সাথে আমার কথা আছে। ঈশান, দেখে যা। আমি মায়ের সাথে একটু দূরে আসি। আসলে মা বলল, তুই কি পাগল হয়ে গেছোস? পাগল হবে কেন? আমার তাকে পছন্দ হয়েছে। এরকম বয়স্ক মেয়েকে কেউ পছন্দ করে? কেউ না করলেও আমি করেছি। এখন বিয়ের তারিখ ঠিক করো। আমি তোর বাপের উপর দিয়ে যেতে পারবো না। দেখ তোর বাপ কি বলে। তোর জন্য আমরা কি সুন্দরী মেয়ে পছন্দ করছি, আর তুই কি না বয়স্ক বুড়িটা মেয়েকে পছন্দ করছোস? ছি ছি। হ্যাঁ, আমি করছি। এখন বাপকে বলো বিয়ের তারিখ ঠিক করতে। দেখ তোর বাপে কি কয়, আমি কিছু জানি না।
এসে দেখি বাবা উঠে চলে গেছে। আমি বুঝতে পারলাম আনিকা কান্না করছে। আমি আর মা বাইরে গিয়ে দেখি বাবা রেগে বসে আছে। আমি আর কিছু বললাম না। সুবর্ণা এতক্ষণে আসলো শারমিনের কাছ থেকে। বুঝলাম তাদের দুজনের বন্ধু হয়ে গেছে। সুবর্ণা বাবার মুখ দেখে আর কিছু বলে নাই, চুপচাপ গাড়িতে গিয়ে বসে। কোন কথা না বলে তারা চলে যায়। আমিও বাসায় চলে আসি। কি করব বুঝতে পারছি না। কোনো মতে রাতটা কাটালাম। সকালে মার কাছে ফোন দিলাম। বাবা কিছু বলছে? না, তোর সাথে কোনোভাবেই এর মেয়ের দিবে না। সমাজের লোকেরা কি বলবে? মা আমি এখন বাচ্চা না, সমাজের মানুষ কি বলবে না বলবে সেটা দিয়ে আমি কি করব? বাবা কি বাসা আছে? আছে। লাউড স্পিকারে দাও। দিছি, বল। বাবা যদি মন চায় ছেলের বউকে বরণ করে গড়ে তুলতে, তাহলে আমি এখন নাম্বার দিচ্ছি। এখনই ফোন করে বিয়ের তারিখ ঠিক করতে। আর যদি না করে তাহলে বিয়ে করে বাড়িতে আসলে কিছু যেন না বলতে পারে। আমি আবার আধ ঘন্টা পর ফোন দিলাম মার কাছে। বাবা বলেছে না, তুই যদি এই মেয়েকে বাড়িতে নিয়ে আসিস তাহলে তোরে মেরে হাত পা ভেঙে ফেলবে। ওকে, দেখা যাবে। এই বলে আমি ফোন রেখে দিলাম। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম, আগামী সপ্তাহে আমরা বিয়ে করব। বাবলু আনিকাকে বাড়িতে নিয়ে গেলে কেউ দেখতে পারবে না, মা বাবা দেখতে পারবে না, পাড়া প্রতিবেশীরা থেরার কথা বলবে। আনিকাকে সেখানে নিয়ে গেলে শুধু কাঁদবে। তাই আমি ঠিক করলাম যে বাসায় থেকে সে বাসার উপরতলা ভাড়া নেব। যে টাকা আছে সেখান থেকে ফার্নিচার কিনবো, কোনো আয়োজন না করে বিয়ে করে ফেলবো। এটি আমার পরিকল্পনা। আমি চলে গেলাম আনিকার বাড়িতে। আমি আনিকার রুমে গেলাম, গিয়ে দেখি বেচারি কেঁদে কেঁদে শেষ। আমি আসলে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি আসছো? আমি তো ভাবছিলাম তুমি চলেই গেছো। তোমাকে ছাড়া আমি যেতে পারি? এখন কি করবা? আমার মাথায় একটা পরিকল্পনা আছে। কি? আমি আনিকাকে আমার পরিকল্পনার কথা বললাম। আনিকার মুখ উজ্জ্বল হয়ে যায়। চলো বাসায় দেখবে। আনিকা রেডি হয়ে আমার সাথে বাসায় এসে বাসা দেখে আনিকার পছন্দ হয়েছে। এখন আমি আস্তে আস্তে ফার্নিচার উঠাতে থাকি। মোটামুটি একটা সংসারে যা লাগে সব উঠালাম। এমনইভাবে এক সপ্তাহ চলে গেল। দিনটি ছিল শুক্রবার। আমি রুম আগ থেকে সাজিয়ে রাখি। আমি আর ফাহিম দুপুরে পরে তাদের বাড়ি যাই। গিয়ে ভালোভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয়। আনিকার মা বাবা দুজনেরই কৃতজ্ঞতায় মাথা নিয়ে পড়ে আমার প্রতি। তারা বলে তারা জীবনে আমার মতো ছেলে দেখে নাই। ফাহিমকে সাক্ষী রেখেছি। আনিকাকে শাড়ি পরা অবস্থায় আরও বেশি অপরূপ দেখায়। আমি আজ রাতে তার সেই রূপের ভিতরে হারিয়ে যাব। আমি আনিকাকে নিয়ে বাসে আসি। ফাহিম সুন্দর করে আমার বাসর করে সাজায়। যেহেতু আমার শরীরের উপর দিয়ে আজ অনেক দখল গেছে, তাই আমার পুরনো রোগ মাথা ব্যথা করতেছে। আনিকা বাসর করে গিয়ে বসে আছে। ফাহিম আমাকে ঠেলা দিয়ে গড়ে পাঠিয়ে দেয়। আমি ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আনিকা ঘুমটা দিয়ে বসে আছে। আমি কি ঘুমটা উঠালাম। আমি বালিশটা মাথার নিচে দিয়ে শুয়ে রইলাম। আনিকাকে বললাম, আমার মাথাটা একটু হাতিয়ে দাও তো। মাথা ব্যথা করছে? আনিকা আমার মাথা হাতিয়ে দিচ্ছে। আমার যে কি ভালো লাগছে। আমি ভাবছি সারাটা জীবন আমি ব্যর্থ। যেই ফ্যামিলির জন্য আমার সবটুকু দিলাম, সেই ফ্যামিলি কিনা নিজের পছন্দের মেয়েকে বিয়ে করছি বলে ফ্যামিলি থেকে আলাদা করে দিল। হায় রে কপাল। কিন্তু আনিকার মতো একটা বউ পেয়ে নিজেকে সার্থক মনে হচ্ছে। আনিকা মাথা হাতিয়ে দেওয়ায় আমার অনেক ভালো লাগছে। এভাবে মাথা হাতিয়ে দিলে না ঘুমিয়ে পারা যায়? ঘুমিয়ে গেলাম। একেবারে সকালে ফুরফুরি মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলাম। আনিকা রুম ঝাড়ু দিচ্ছে। মুখের দিকে তাকে বুঝতে পারলাম মুখে তার অতৃপ্তের হাসি। আমি আনিকাকে পিছন থেকে জড়িয়ে ধরে গাড়ি কিস করতে থাকি। আনিকা উপভোগ করতে থাকে। আমি গাড়ি কিস করতে করতে একটু উঠে গেলাম। এবার দুজনকে লিপ কিস করতে লাগলাম। আনিকা আমাকে বিছানায় ফেলে দিল। পরে কী করলো বুঝতে পারছেন? এভাবে ভালোই চলছিল আমাদের সংসার। মাঝে মাঝে ঝগড়া হতো, কিন্তু দিন শেষে আমরা দুজন একই সাথে একই বিছানায়। আমাদের টাকা নিয়ে কোনো সমস্যা হয় নাই। 1 মাসের ভিতরে আনিকা ফ্ল্যাট পুরোটা ফার্নিচার দিয়ে ভরে ফেলে, কারণ সংসারটা তার। আনিকা ডাক্তারি করে সংসার চালাইতো। আমি প্রাইভেট কোচিং করিয়ে বাড়িতে টাকা পাঠাই। যাই হোক, তারা আমার মা বাবা। ঠিক আরও 2 বছর আগে আমার একটা চাকরি হয়। এখন আনিকা প্রেগনেন্ট। আমাদের একটা মেয়ে হয়। তখন বাড়ি থেকে সবাই দেখতে আসে এবং আনিকার কাছে ক্ষমা চায়। আমি বুঝতে পারছি দেখতেছে তারা আমাকে ছাড়া অচল, তাই তারা গ্রহণ করে নিল। পরে ফাহিম আর শারমিনের বিয়ে হয় নাই কোনো এক ভুলের কারণে। তো আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।